যদি স্পিচ ডিলে হয় সেই ক্ষেত্রে আসলে পরিবারের ভূমিকা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, প্রথমে যেটা পরিবারের যেটা গুরুত্বটা আমি আসি। পরিবারই কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র, আমরা যেটা বলি। হ্যাঁ, একটা বাচ্চা, ওই যে বললাম ছোটবেলা থেকে বাচ্চাটার সাথে অনেক কথা বলতে হবে। এখন একটা কমন সমস্যা, আমাদেরকে সবাই বলে যে আমরা তো অনেক ব্যস্ত থাকি, আমরা কিভাবে বাচ্চাটার সাথে এত কথা বলবো। তো তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে। হ্যাঁ, কোয়ালিটি টাইম এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি কি, আমরা বাচ্চাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো বাচ্চার সাথে থাকছি না, বাচ্চাকে তো টাইম দিতে পারছি না। না, আপনি হয়তো সন্ধ্যার পরে বাচ্চার সাথে 1 ঘন্টা সময় পাচ্ছেন টাইম স্পেন্ড করার, সেই 1 ঘন্টা টাইমটাই আপনি যথাযথ স্পেন্ড করুন। এক্স্যাক্টলি, যেটা আমরা বলছি কোয়ালিটি টাইম। আপনার বাচ্চার সাথে ছড়া বলুন, কবিতা বলুন, গল্প বলুন, ইন্টারেক্টিভ কিছু খেলুন, যেই খেলা খেলতে গেলে তার কথা বলার প্রয়োজন হয়, এই ধরনের সময়টা কাটান। এই সময়টাই অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সারাদিন সময় দিতে হবে তা না। এরপর আসি স্কুলের কথা। স্কুলের ক্ষেত্রে যেটা, ওই যে স্কুলের আলাদা করে কিছু করতে হয় না। স্কুলে গেলে বাচ্চারা অটোমেটিক্যালি আসলে কথা শিখতে বাধ্য, কারণ ওই যে একজনের পাশে বসলে তার সাথে তো কথা বলতেই হচ্ছে, তার সাথে কিন্তু ওই যে ইন্টারেস্টগুলো শেয়ার করতেই হচ্ছে। হ্যাঁ, টিচার কোনো প্রশ্ন করলে উত্তর দিতেই হচ্ছে, টিচারের সাথে কথা বলতেই হচ্ছে। তো আদার দেন অটিজম যদি না থাকে, একটা যদি স্বাভাবিক বাচ্চা হয় সে, তাহলে কিন্তু একটা বাচ্চা স্কুলে গেলে অবশ্যই কথা শিখবে। এক্ষেত্রে এক্সট্রা আর কিছু করার প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে বাবা মারা কিন্তু অনেক ক্ষেত্রে কনসিয়াস থাকেন যে বাচ্চাটা যেহেতু একটু হয়তোবা দেরিতে কথা বলছে বা স্বাভাবিকভাবে কথাটা বলতে পারছে না, উচ্চারণ করতে পারছে না, ওর কিন্তু বুলিড হওয়ারও অনেক সুযোগ থাকে। তখন কিন্তু বাবা মারাও অনেক এটা নিয়ে আসলে কনসার্ন থাকে। তো সেই জায়গা থেকে ওখানে পরিবেশটার জায়গাটাও আসলে কেমন হওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা আসলে ওই যে বুলিং এর যে কথা বলে, এটা খুব বড় একটা সমস্যা আমাদের দেশে এখন। স্কুলে বুলিং দেখা যায় যে, হ্যাঁ, যে বাচ্চাটা একটু কথা দেরিতে বলছে, কথা বা উচ্চারণের প্রবলেম যা থাকে বিশেষ করে, হ্যাঁ, যে হয়তো উচ্চারণ করতে গিয়ে আটকে যাচ্ছে, এই বাচ্চাকে নিয়ে দেখা যায় অন্য বাচ্চারা হাসাহাসি করছে, বড় ক্লাসের বাচ্চারা এসে বুলি করছে। তো এখানে আসলে বাবা মার যতটা না ভূমিকা, তার চেয়ে স্কুলের ভূমিকাটা অনেক বেশি। একটা স্কুলে, প্রতিটা স্কুলে আসলে আমরা বলি যে একটা অ্যান্টি বুলিং ক্যাম্পেইন হওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে হবে যে বুলিং কি, বুলিং কেন করা যাবে না। যে বুলি করে আরেকজনকে, হ্যাঁ, তারও কিন্তু দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয়। একটা সময় সেও ফ্রাস্ট্রেশনে ভোগে, কারণ তার সাথে সবাই মিশতে চায় না, কারণ ও সবার সাথে খারাপ আচরণ করে, ও আরেকজনকে খোঁচা মেরে কথা বলে, ও আরেকজনকে বুলি করে। একটা সময় সে কিন্তু ফ্রেন্ড হারিয়ে ফেলে। সো এটাও তো বাচ্চাদেরকে শেখাতে হবে যে বুলি করে তারও কিন্তু আলটিমেটলি ভালো কিছু হচ্ছে না, কেন বুলি করা যাবে না। এবং কেউ যদি বুলিং এর শিকার হয়, তখন কি করতে হবে, প্রত্যেকটা স্কুলের আলাদা কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে। তাদের একটা অ্যান্টি বুলিং কর্নার থাকতে পারে, যেখানে গিয়ে ওই বাচ্চাটা হেল্প নেবে। একজন স্পেসিফিক টিচার থাকতে পারে, নির্দিষ্ট করা থাকতে পারে যে অমুক টিচারের কাছে গিয়ে সে হেল্প নেবে, তাকে গিয়ে এই কথাটা বলবে। এবং কেউ যদি বুলিং এর শিকার হয়, তাকে একটা মানসিকভাবে সাপোর্ট দেওয়া, প্রয়োজনে একটা স্কুলে একজন এডুকেশনাল সাইকোলজিস্ট বা একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট রাখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ। আপু একটু আগে মোবাইলের কথা বলছিলেন যে এখন কিন্তু আমরা দেখি যেহেতু তথ্য প্রযুক্তির এমন একটা সময় এসছে যে আমরা মোবাইল ছাড়া নিজেরাও চলতে পারি না, কিন্তু সেটা কিন্তু বাচ্চারা অনুকরণ করে শিখছে। এবং অনেক সময় দেখা যায় যে তারা খাচ্ছে, আমরা মোবাইল দিয়ে খাওয়াচ্ছি এবং সে কি খাচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। এখানে কিন্তু একটা ওয়ান ওয়ে ইন্টারাকশন, টু ওয়ে ইন্টারাকশন তেমন কোনো সুযোগ নাই। বাচ্চা কিন্তু মোবাইল থেকে উঠতেও পারছে না। তো এই ক্ষেত্রে বাবা মার করণীয়টা কি এবং কোন বয়স থেকে আসলে বাচ্চাকে মোবাইল দেওয়া আসলে যেতে পারে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা মনে করি যে হ্যাঁ, আমার এত কাজ, আমার কাজের লোডটা একটু কমুক, আমার বাচ্চাটা একটু বসে থাকুক না মোবাইল নিয়ে, কি আর হয়। কিন্তু না, এই যে মোবাইল কখন দিব, কতটুকু দিব, মোবাইলে আমার বাচ্চা কি দেখবে, এটার কিন্তু স্পষ্ট গাইডলাইন আছে। হ্যাঁ, আমাদের সেটা ফলো করতে হবে। যেমন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, ওনারা স্পষ্ট বলে দিয়েছে 18 মাসের আগে কিন্তু বাচ্চাকে মোবাইল দেওয়াই যাবে না। আমরা কিন্তু ছোট্ট বাচ্চা, একেবারে 6 মাসের বাচ্চাকে মোবাইল দিয়ে বসায় রাখছি, তাই না? গান ছেড়ে দিচ্ছি, সুন্দর, সে দেখছে, হ্যাঁ, সে কি দেখছে না দেখছে আমরা খেয়ালও করছি না, তাই না? এটা করা যাবে না। 18 মাসের আগে বাচ্চাকে মোবাইল দেওয়া যাবে না। যদিও আমরা মোবাইল দেই, হ্যাঁ, অনেক সময় দেওয়া যেতে পারে স্পেশাল কেসে। সেটা কি, ধরেন বাচ্চার দাদা দাদি নানা নানি তারা দূরে থাকে, তারা চাচ্ছে বাচ্চার সাথে একটু ভিডিও কলে কথা বলবে, এইটুকু তাকে আমরা দিতে পারি। কিন্তু এর বাইরেও যে কোনো কন্টেন্ট দেখা, হ্যাঁ, যে গান দেখছে, নাচ দেখছে, এসব তো একেবারেই না। হ্যাঁ, এগুলো দেখানো যাবে না। 18 মাসের পর থেকে যদি আমরা বাচ্চাকে মোবাইল দিইও, সেক্ষেত্রে দেখতে হবে কি কন্টেন্ট সে দেখছে। এডুকেশনাল কন্টেন্ট হতে হবে, হ্যাঁ, যেমন ছড়া, গান বা এডুকেশনাল যে কোনো শিক্ষামূলক কিছু সে দেখতে পারে। এরপরে যেটা 18 মাস থেকে 24 মাস পর্যন্ত, এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কতক্ষণ দিব, সারাদিন না, হাইয়েস্ট আধা ঘন্টা। এরপরে যেটা আসে 24 মাস বয়স থেকে শুরু করে
আমাদের মোটামুটি 5 বছর বয়স পর্যন্ত, এই বয়সেও সেই একই কথা, বাচ্চাকে আমরা কিছু এডুকেশনাল কন্টেন্ট দেখতে দিব, এমন কিছু, হ্যাঁ, যেটা সে তার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, এই সময় বাচ্চাদের ইমাজিনেশন পাওয়ার খুব স্ট্রং থাকে। এই কল্পনার জগৎটাকে আমাদের কাজে লাগাতে হবে। যেমন ধরেন সিসিমপুর, খুব ভালো একটা এডুকেশনাল কন্টেন্ট। হ্যাঁ, সিসিমপুরে হয়তো শেখাচ্ছে যে রাস্তাঘাটে ময়লা ফেলতে হয় না, ময়লাটা রাস্তায় ময়লা পেলে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে হয়। এই জিনিসটা বাচ্চা দেখলো। যেহেতু বাচ্চারা এই সময় ইন্টারাক্টিভ, মানে ইমাজিনেশন অনেক বেশি থাকে, ইমাজিনারি পাওয়ার অনেক বেশি থাকে, তারা কিন্তু ইমাজিনারি ফ্রেন্ড বানায়, এবং ইমাজিনারি যা যা সে দেখে, কার্টুনে যা দেখে, সেগুলো কিন্তু সে অ্যাক্ট করার চেষ্টা করে। কাজে আমরা যদি তাকে এডুকেশনাল এমন কিছু দেখাই, যেমন এই যে যেখানে সেখানে ময়লা ফেলা যায় না, বা একটা জায়গায় ময়লা পড়ে আছে, আমি তুলে নিয়ে সেটা বিনে ফেললাম, এটা যদি সে দেখে, সে কিন্তু নিজে নিজে ওইটা করার চেষ্টা করবে। এভাবে কিন্তু আমরা এডুকেশনাল কন্টেন্টের মাধ্যমে বাচ্চাকে কিছু জিনিস শিখাতে পারি এই বয়সে। আর এরপরের যে বয়সটা, যেটা হচ্ছে কি 5 বছর পরের যে বয়সটা, এই সময় কিন্তু মোটামুটি স্কুল শুরু হয়ে যায় বাচ্চাদের। কাজেই তখন মোবাইলের ব্যবহারটা এমন হতে হবে যেন সেটা বাচ্চার পড়াশোনা বা বাচ্চার দৈনন্দিন যে একটা লাইফ আছে, হ্যাঁ, যে প্রতিদিন সে সকালে উঠছে, স্কুলে যাচ্ছে, সে আবার স্কুল থেকে ফিরে তার একটা রুটিন লাইফ তো আছে, সেটাকে যেন সে হ্যাম্পার না করে। এবং যা দেখবে অবশ্যই এডুকেশনাল কন্টেন্ট দেখতে হবে। কতটুকু সময় দেখবে সেই সময়টা নির্দিষ্ট থাকতে হবে, 1 ঘন্টা হতে পারে সেটা, বা 1.5 ঘন্টা হতে পারে হায়েস্ট। কথা হচ্ছে যে আপনি মোবাইল দিলেন, কিন্তু কি করছে বাচ্চাটা, কি দেখছে, এই ব্যাপারে আপনার যথাযথ মনিটরিং থাকতে হবে।